আজ যে কাহিনী আপনি শুনতে চলেছেন তাতে উল্লিখিত কিছু বিবরণ ও কিছু ঘটনাবলীর কারণে কাহিনীটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। থামুলডাঙ্গা এই নামটি অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিতও বটে। আজ যে কাহিনী আপনি শুনতে চলেছেন তা এই থামুলডাঙ্গারই। সময়টা হলো ভারত স্বাধীন হওয়ার কিছু পরের দিকে। সাল হিসেবে বলতে গেলে 1949 থেকে 1950-এর মাঝামাঝি সময়টায়। স্বাধীনতার আগে অবধি এই জায়গায় ইংরেজদের বেশ দাপাদাপি ছিল, কিন্তু এখন আর নেই। থামুলডাঙ্গার রাজা অভয়নাথকে বছরে একটা মোটা কর দিতে হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। 1946-এর শেষের দিকে অভয়নাথ দেহ রাখলেন। স্বাধীন ভারত আর দেখে যেতে পারলেন না তিনি। ব্রিটিশ শাসকের শাসনের কলে পড়ে ভেতরে ভেতরে অনেক আগেই মৃত্যু হয়েছিল তার। এখন তো কেবল দেহটা শান্ত হল। বয়স হয়েছিল 84। তার মৃত্যুর পর ছেলে রুদ্রনাথ রাজার সিংহাসনে বসলেন, কিন্তু সেই অর্থে তখন আর রাজা শব্দটা মানানসই নয়, বড় জমিদার বলা যেতে পারে। রুদ্র চৌকস ছেলে, পরিষ্কার মাথা এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠাশীল। বাবা অভয়নাথ কখনোই দেবদেবীতে বিশ্বাস রাখতেন না, তাই এতদিন কিছু করতে পারেনি সে। একবার কথাটা বাবার কানে তুলেছিল ঠিকই, তাতে অভয়নাথ নাকচ তো করলেনই, সাথে সাথে তার গালে একটা চড়ও কষিয়েছিল। কিন্তু এখন সে রাজা, সে যা বলবে তাই হবে। মজুর ডাকিয়ে বাড়ির পূর্ব দিকে একটা মন্দির তৈরি করালেন। বাড়িতে বহুদিন হলো কোনো পুজো হয়নি। এখনের এই খারাপ অবস্থা থেকে একমাত্র ঈশ্বরই তাদের রক্ষা করতে পারেন। মন্দির বানানো হলে পর লোক লাগিয়ে 3 জন উচ্চমানের পুরোহিত ডাক করালো রুদ্রনাথ। তখনও ভালো পুরোহিত এদেশে কিছু ছিল। ব্রহ্মচর্য পালন করা সাধক, ষড়রিপু জয় করা মহাত্মাদের দেখা তখনও মিলত। পুরোহিতরা আসলে পর তাদের সাথে অনেক পরামর্শ ও নিজেদের বর্তমান আর্থিক অবস্থার কথা উল্লেখ করল রুদ্র। আগে সারা বছরে যা আয় হতো এখনও তাই হয়, কিন্তু এখন তার বড় একটা অংশ ব্রিটিশদের কর দিতেই চলে যায়। হাতে যেটা পড়ে থাকে সেটা দিয়ে রাজবংশের ঠাটবাট বজায় রাখা যায় না, আর তার সাথে সাথে সম্মানহানি, প্রজাদের অমান্যতা দিন দিন বেড়েই চলেছে। কোন দেবতার পুজো করলে আবার সব ফিরে পাওয়া যাবে, এই হলো তার প্রশ্ন। 3 জন বিজ্ঞ পুরোহিত মিলে অনেক আলোচনা করে ঠিক করলেন, রাজবংশকে পুনরায় ফিরে পেতে গেলে একমাত্র একটি দেবী আছেন, যার আরাধনা ও উপাসনায় দেবীকে তুষ্ট করতে পারলে দেবী 2 হাত ঢেলে সুখ সমৃদ্ধি প্রদান করবেন। দেবী রাজরাজেশ্বরীর পূজা করতে হবে, কিন্তু ইনি একজন তন্ত্রের দেবী, 10 মহাবিদ্যার 10ম মহাবিদ্যা দেবী কমলায়িনী। তান্ত্রিক লক্ষ্মীও বলে অনেকে। রাজঘরানার মানুষেরাই নিজেদের ধনভাব প্রতিপত্তি বজায় রাখতে এই দেবীর পূজা করতেন প্রাচীন সময়। কিন্তু এই 3 জন পুরোহিতের মধ্যে কেউ তান্ত্রিক নয়। 10 মহাবিদ্যার জ্ঞান সম্পন্ন কোনো তান্ত্রিক ছাড়া এই পূজা অসম্ভব। অনেক খুঁজে কোলাপুরের কমলা মায়ের মন্দির থেকে তান্ত্রিক পুরোহিত আনা হলো। যিনি এলেন তার নাম ভৈরব উপাধ্যায়। তার বাবা উদয় উপাধ্যায় কোলাপুরের কমলা মায়ের মন্দিরের পূজারী। নিয়ম ও বিধি মেনে গুপ্ত নবরাত্রিতে দেবীর বিগ্রহ স্থাপন করা হলো বাড়ির নতুন মন্দিরে। স্নান করে শুদ্ধ হয়ে লাল বসন পরিধান করে পূর্বমুখ হয়ে কুশ আসনে বসলেন ভৈরব উপাধ্যায়। কমলা মায়ের পুজো বলে সারা মন্দির পদ্মফুল দিয়ে সাজানো হয়েছে। অনুচ্চ পাটকাঠির বিছানার ওপর লাল কাপড় পেতে তার ওপর স্থাপন করা হলো পাত্র। তাতে উপুর করে চাল ঢেলে বাড়ি ঘটি মেঝেতে নামিয়ে শুরু হলো মায়ের পুজো।
আসনে বসা তান্ত্রিক সাধক ভৈরব উপাধ্যায়কে দেখে যেন চোখ সরানো যাচ্ছে না। চোখ বুজে মনে মনে মন্ত্রপাঠ করে যাচ্ছে সে। তন্ত্রমন্ত্রের বেশ জ্ঞান আছে এই তান্ত্রিকটির। এই ভৈরব তান্ত্রিকের বংশের নাকি কোলাপুরে বেশ নামডাক। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, জীবনের বাজিতে রুদ্রনাথ ও ভৈরব উপাধ্যায়ের ভাগ্যের চাকাটা ধীরে ধীরে উল্টো মুখে ঘুরতে শুরু হলো। যেন শুরু হলো এক নতুন শুরুর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প খ্যাপা ভৈরব। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। এই গল্পে একটি বিশেষ নারী চরিত্রে আছেন বকুল। গল্পম্যানের তরফ থেকে তার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প খ্যাপা ভৈরব। পুজো সুসম্পন্ন হল। এইবার কেবল ভালো দিনের জন্য অপেক্ষা। একটা সপ্তাহ নির্বিকার কেটে গেল। দিন দুয়েক আগেই লালমুখ সিপাই সহ এসে রবার্ট সাহেব বলে গেলেন, বছর শেষ হয়ে নতুন বছর আসতে চলেছে। নতুন বছরের করটা যেন বছরের প্রথম সপ্তাহের মধ্যেই জমা দিয়ে আসা হয়। রবার্ট সাহেবই এই অঞ্চলের কর আদায়ের দায়িত্বে আছেন। রুদ্রনাথ চুপ করে সব শুনল। সে যেন মনে মনে বলে উঠল, পুজো শেষ হয়েছে, এক সপ্তাহ কেটে গেল, আর কতদিন অপেক্ষা করতে হবে ভালো দিন দেখার জন্য। রাতের বেলা সে লেপের তলায় শুয়ে এমনই সব কথা ভেবে চলেছে। তখন পৌষ মাস। থামলডাঙ্গায় খুব শীত পড়ে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় ঠান্ডার প্রকোপটা একটু বেশি। গ্রামের স্কুলের পাশে সাহেবদের বানানো যে বড় হাসপাতালটি আছে, ভোরের দিকে তার ছাদে উঠলে অনেক দূরে ঝাপসাভাবে হিমালয়ের চূড়ো দেখতে পাওয়া যায়। সূর্যের প্রথম আলোয় যেন সোনার পাহাড় বলে মনে হয়। রুদ্র ভাবছে, তার পুজোয় কি কোনো ত্রুটি হয়েছে? সেই জন্যই কি মা ফল দিচ্ছেন না? সে সারাদিন শুধু এই সবই ভেবে মরে এখন। প্রবল শীতে মোটা লেপের তলায় শুয়ে যখন ঘুম আসে না, তখন নানান রকম চিন্তা আসে। আর চিন্তা করার মতো একটা জটিল কিছু মাথায় সর্বক্ষণ চলতে থাকলে শুয়ে শুয়ে এইটা নিয়েই ভেবে চলাটা স্বাভাবিক। রুদ্রও ব্যতিক্রম নয়। এখনো ফল না পাওয়ার নানান কথা ভাবতে ভাবতে হঠাৎ তার একটা কথা খেয়াল হতেই গলাটা শুকিয়ে এলো। এতক্ষণ লেপের তলাটা গরমই ছিল, কিন্তু এইবার যেন রুদ্রর শরীরে মৃদু মৃদু কম্পন শুরু হলো। সে কম্পনটা যেন তার পেটের ভেতর থেকে ছড়িয়ে পড়ছে গোটা শরীরে। হা ঈশ্বর, এসে কি করে বসেছে! রুদ্র ভাবল, তার বাবা মারা গেছে এখনো 1 বছর হয়নি। কাল অশৌচের মধ্যে বাড়িতে কোনো পুজো আচ্ছা করা যায় না, আর সেখানে তন্ত্রের কোনো উচ্চকোটির দেবীকে প্রতিস্থাপন তো একেবারেই নয়। ঝোঁকের মাথায় এসে কি করে বসল? পুরোহিতেরাও তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি বলে
তারও আর খেয়াল নেই। নিশ্চয়ই এই কারণের জন্যই দেবী সন্তুষ্ট হননি। সে রাতে আর ঘুম এলো না তার। এরপর কেটে গেছে আরো 1 সপ্তাহ, আর দিন দুয়েক বাদেই 46 সাল শেষ হয়ে নতুন বছর শুরু হবে। নতুন বছরের কর সাথে করে নিয়ে রুদ্রনাথ বাড়ি ছেড়ে বেরোতেই যাচ্ছিল। ঠিক তখন তার কানে এলো কাছাকাছি কোথাও বন্দুক ছোড়ার শব্দ হচ্ছে। নিশ্চয়ই স্বদেশী বিপ্লবী দলের সাথে লালমুখ ফৌজের ঝঞ্ঝাট বেঁধেছে। এমনটা সেই সময় লাগাতার হতো। কখনো কোম্পানির সিপাহীরা বিপ্লবীদের আস্তানায় হামলা চালায়, তো কখনো বিপ্লবীরা রাস্তার পাশে ঝোপে ঝাড়ে ওত পেতে বসে থেকে আচমকা আক্রমণ করে। রুদ্রনাথ বাড়ি থেকে বেরোতে গিয়েও বেরোলো না। অবস্থা একটু শান্ত হোক, একেই তার যা সময় চলছে, একটা গুলি হয়তো পথ ভুল করে তার বুকেই এসে লাগে। তার চেয়ে বরং অপেক্ষা করা যাক। চোয়াল শক্ত করে সারাটা দিন কেটে গেল। দাঙ্গা অনেক আগেই থেমে গেছে, কিন্তু আজ আর যেতে ইচ্ছে হয়নি রুদ্রনাথের। নিজের ভাগ্যকে গালমন্দ করতে করতেই রাতে ঘুমোলো সে। পরদিন সকালের সূর্যটা কিন্তু অন্য কিছু নিয়ে উদয় হলো। ঘুম থেকে উঠে বাড়ির দালানে আসার পর রুদ্রনাথ খবরটা শোনে। গতকাল নাকি 6 জন ইংরেজ সাহেব গুলিবিদ্ধ হয়ে মরেছে, 3 জন গুরুতর আহত। মৃতের মধ্যে রবার্ট সাহেব ও হেড কনস্টেবল ব্রাউন সাহেবও আছে। 20-21 বছরের 4 জন স্বদেশী যুবক এই কাণ্ড ঘটিয়ে সাহেবদের সবকটা বন্দুক হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। বিষয়টা জানাজানি হতেই তারপর থেকে সারা থামলডাঙ্গা জুড়ে হিড়িক লেগেছে যে দেশে নাকি স্বাধীনতা আসন্ন। ওইদিকে কলকাতা শহর ও দেশের নানান জায়গায় ইংরেজরা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। দেশ জুড়ে চরম ক্ষয়ক্ষতি। সাহেবরা আর জোর খাটাতে পারবে না। রুদ্রনাথ মনে মনে ঠিক করল, আর কয়েকটা দিন দেখাই যাক। যদি করের জন্য কেউ তাগাদা দিতে না আসে, তবে এই কর জমাই করবে না সে। একদিন দুদিন যেতে যেতে কয়েক মাস পেরিয়ে গেল। খাজনার তাগাদা করতে আর কোনো সাহেব এমুখ হয়নি। দেখতে দেখতে শ্রাবণ মাসের শেষ হতে চলল। বাংলা 1354 সালের 29শে শ্রাবণ। পঞ্জিকা মতে সেদিন ছিল চতুর্দশী। সেদিনই ঘোষণা হয় যে ভারতবর্ষ আজ স্বাধীন হতে চলেছে। গত পৌষ মাসের সেই গোলাগুলির ঘটনার পর থেকে যেন ধীরে ধীরে জমিদারির হাল ফিরতে শুরু হয়েছিল। একটু একটু করে মনোবল ফিরে পেয়েছিল রুদ্রনাথ। স্বাধীনতার পরের দিনই লোকলস্কর নিয়ে রুদ্রনাথ দখল করল সাহেবদের বানানো থামলডাঙ্গার সেই বড় হাসপাতালটা। তাদের হম্বিতম্বি দেখে যে 2-1টা সাহেবী দারোয়ান হাসপাতালের দরজায় ছিল, তারাও ভয়ের চোটে চম্পট দিল। ধীরে ধীরে জমিদার রুদ্রনাথের দাপট আবার বাড়তে থাকল। সে থামলডাঙ্গায় নতুন বাজার বসালো। চাষিদের একটি করে গরু ও কিলোখানেক করে বীজ দিল নতুন করে চাষাবাদ শুরু করার জন্য। সারা দেশে তখন হরতাল হলেও থামলডাঙ্গাতে কিন্তু ধীরে ধীরে সব গুছিয়ে আসতে লাগলো। রুদ্রনাথের চরম বিশ্বাস এসব মায়ের পুজোর জন্যই সম্ভব হয়েছে। মা মুখ তুলে চেয়েছেন বলেই আবার তাদের অবস্থা ফিরে যাচ্ছে দিন দিন। কাল অশৌচের মধ্যে মায়ের পুজো করেছিল বলে রুদ্রনাথের মনে যে ভয় ও পাপবোধ মাথা তুলে দাঁড়িয়েছিল, দিন এগোবার সাথে সাথে সেটা কিন্তু মিলিয়ে এলো। সে কেবল মনে মনে ভাবত সে বোধহয় ভুল ছিল। কাল অশৌচের জন্য মা এতটুকুও ক্ষুণ্ণ হননি। এই তো কেমন সব আগের মতো হয়ে যাচ্ছে, পরিবারের সচ্ছলতা আসছে। মা কুপিত হলে কি এমনটা হতো? কিন্তু রুদ্রনাথ এটা বোঝেনি যে ঝড় ঝঞ্ঝাটা অন্য দিক দিয়ে আসতে চলেছে। দেবী কমলা হলেন স্বয়ং দেবী তান্ত্রিক মহালক্ষ্মী।
কাল অশৌচ থাকাকালীন প্রথম 3 মাসের মধ্যে বিশেষ পুজোবিধি সম্পন্ন করে অশৌচ কাটানো যায়। তারপর বাড়িতে পুজো আচ্ছা বা কোনো শুভ কাজ করা যায়। কিন্তু এসব কিছুই না করে যদি তন্ত্রের মহাবিদ্যার কোনো দেবীকে গৃহে প্রতিষ্ঠা করা হয়, তবে কি সত্যি তিনি এতটুকু ক্ষুণ্ণ হবেন না? আর সেই তান্ত্রিক সাধক যে দেবীর পূজা করেছেন, সেই বা কেমন সাধক যে একজন 10 মহাবিদ্যার তান্ত্রিক হয়েও এটা টের পায় না যে বাড়িতে কাল অশৌচ চলছে? আর ঠিক এখানেই ঘুরে যায় কালচক্রের চাকা। দেবী কুপিত হলে যে কি কি ঘটতে পারে, সেই জটের ঘন ঘটা তখন অন্যদিকে পাকাচ্ছিল, এবং সেটা ঠক্কর খেতে খেতে রুদ্রনাথের দিকেই ক্রমশ ধেয়ে আসছিল। সে এসবের কিছু টেরও পায়নি তখন। সকাল সকাল খোশ মেজাজে শোয়ার ঘর ছেড়ে দালানের দিকে পা বাড়িয়েছে, আর তখনই একটা দৃশ্য দেখে ভীষণ অবাক হল রুদ্রনাথ। বাড়ির উঠোনের একপাশে ফ্যাকাশে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে তান্ত্রিক সাধক ভৈরব উপাধ্যায়। আচ্ছা, বুঝতে পারছি, আপনার কোনো চিন্তা নেই। আপনি আজ থেকে এই বাড়িতেই থাকুন, আর আপনি কিছু ভাববেন না, বুঝলেন? দেশের যা অবস্থা, মানুষজনের ক্ষয়ক্ষতির তো আর অন্ত নেই। আর আপনাদের ওই দিকটা একটু বেশি উত্তাল কিনা? আপনার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। আশেপাশের বাড়ির লোকজনের কথাও আপনার মুখে যা শুনলাম, তাতে তো বিশেষ আশাবাদী কিছুই দেখা যাচ্ছে না। এত সবের মাঝেও আপনি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এতটা পথ ছুটে আসতে পেরেছেন, এটাও কি আর কম ভাগ্য? বলি কি, আজ থেকে আপনি একটা নতুন জীবন শুরু করুন এই রাজবাড়ির রাজপুরোহিত রূপে। এটা আমার বিনীত অনুরোধ আপনার কাছে। ভৈরব উপাধ্যায়কে ঘরে নিয়ে এসে জল বাতাসা খাওয়ানোর পর তার সব কথা শুনে রুদ্রনাথ তাকে এ বাড়িতে আশ্রয় গ্রহণ করার সম্মতি জানায়। যে পুরোহিত মশাইয়ের জন্য তাদের ভাগ্য ফিরে গেছে, তার জন্য এইটুকু সে খুশি হয়েই করতে চায়। ভৈরব উপাধ্যায় রাজবাড়িতেই রয়ে গেল, এবং রুদ্রনাথ ঠিক করল বাড়ির মন্দিরে নিত্য পূজা ও বছরের বিশেষ তিথিতে মা কমলার পূজা ভৈরব পুরোহিতই করবে। রুদ্রনাথ ভৈরব উপাধ্যায়কে তাদের রাজবাড়ির পুরোহিত বানিয়ে রাখতে চায়, যাতে কখনো তাদের বংশে ধন ঐশ্বর্যের কমতি না হয়। রয়ে গেল ভৈরব তান্ত্রিক। কিন্তু ভৈরবের জীবনে যে এত কিছু হঠাৎ করেই ঘটে গেল, সেটা কি কেবল দেশের উত্তাল অবস্থার জন্যই? সেই যেদিন থামুলডাঙ্গায় স্বদেশীদের গুলিতে ইংরেজ মরেছিল, ঠিক সেই দিন রাতেই ভৈরব উপাধ্যায়ের কোলাপুরের বাড়িতে ইংরেজদের হামলা হয়। 3-4 জন মাতাল সিপাই এলোপাথারি গুলি ছুঁড়ে তাণ্ডব চালিয়েছিল। তার পরিণতি 15 জন ভারতীয়ের রক্তাক্ত মৃতদেহ, যার মধ্যে 5 জন ছিলেন ভৈরবের পরিবারের মানুষ। কোলাপুরের তান্ত্রিক পরিবারটি এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গেল। সিপাইদের চোখে ধুলো দিয়ে ভৈরব পালিয়ে এসেছে থামুলডাঙ্গায়। সে ভেবেছিল সারা দেশে তাকে আশ্রয় দেবার মতো মানুষ একজনই আছেন। সেদিনের সেই অনিষ্ট থেকেই অমঙ্গলটা ফিতে কেটে ভৈরবের জীবনে প্রবেশ করল, আর রুদ্রনাথের জীবনে অমঙ্গল হয়ে প্রবেশ করল ভৈরব উপাধ্যায়। দেখতে দেখতে কেটে গেল আরও 2-2.5 বছর। এই 2 বছরে রুদ্রনাথ আরও ধনী হয়েছে। স্বাধীনতার পর থেকে থামুলডাঙ্গা শান্তই ছিল। থামুলডাঙ্গা যেহেতু একটু বর্ধিষ্ণু গ্রাম, সেহেতু মাঝারি মাপের ব্যবসা গ্রামের মধ্যেই ভালোভাবে চলে। গ্রামের মাটিতেই চাষ করছে, সেই ফসলই গাঁয়ের হাটে বেচে দিচ্ছে।
ছোলা, চাল, সর্ষে, নারিকেল ইত্যাদির একটা বড় অংশ চলে যাচ্ছে পেশাই কলে। সেই পেশাই কলের জন্য ব্যবসার উন্নতির একটা দিক খুলেছে। এই কলটি রুদ্রনাথের। একটা মোটা অঙ্কের টাকা সেখান থেকে আসে। গত 2 বছরে আরও এমন অনেক কিছুই সে করেছে যেগুলি এখন বেশ রমরমা, অঢেল টাকা। কিন্তু এই গত 2 বছরে আরও একটা জিনিস বেড়েছে রুদ্রনাথের, ভয়, সাংঘাতিক ভয়। এত টাকা করি সে এতদিনে জমিয়েছে, অযথা নষ্ট করার কোনো মানেই হয় না। সঞ্চয় করতে হবে, আরও সঞ্চয় করতে হবে। স্বয়ং তান্ত্রিক লক্ষ্মী তার বাড়িতে বসে আছেন। এই 2 বছর পূজা পেয়ে তিনি আরও জাগ্রত হয়ে উঠেছেন। তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে দেওয়া যাবে না। তিনি পরম সুখে এখানেই বিরাজ করুক, আর যাই হয়ে যাক, মাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে দেওয়া যাবে না। ঠিক এই ধারণা নিয়েই রুদ্রনাথ ঘটিয়ে বসে এক অদ্ভুত ঘটনা। মোটা শিকল দিয়ে মায়ের বিগ্রহ ও মন্দিরের দরজা কপাট ভালো করে বেঁধে ফেলা হয়। রাজার আদেশে কেউই কোনো কথা বলতে পারল না। সবার মুখেই জবুথবু ভাব। দেবী যেন মনে মনে একটু হেসে উঠলেন। এতদিনে তবে দুজনেরই বোধবুদ্ধি লোপ পেল। রুদ্রনাথের মুখ গম্ভীর, তবে অন্য একজনের মুখে কিন্তু কুটিল হাসি। ভৈরব উপাধ্যায়। এই 2 বছরে তার চেহারা বেশ বদলে গেছে। হৃষ্টপুষ্ট শরীর, মোটা গোঁফ ও পিঠের ওপর ফেলা লম্বা চুল। উচ্চতায় প্রায় 7.5 ফুট তো বটেই। পরনে লাল ধুতি, খালি গা, গলায় জোড়া হাতির দাঁতের মালাটা চকচক করছে। এই ভৈরবী আজ থেকে মাস 10 আগে রুদ্রনাথকে সেই কথা জানায়। সন্ধ্যের একটু আগে রুদ্রনাথের ঘরে হঠাৎ ঢুকে পড়ে দমকা হাওয়ার মতো কথাগুলো বলেছিল সে। রুদ্র একেবারে হকচকিয়ে গেছিল। ভৈরব বলেছিল, এই কমলা মায়ের পুজো করে আর কতই বা ধন পাচ্ছ? এর চেয়ে আরো কম সময় আরো অনেক ধন লাভ করতে পারো। সোনা জহরত ভরে যাবে রাজবাড়িতে, রাখার জায়গা পাবে না। এই কমলাকে ছেড়ে পিশাচের উপাসনা করো। পিশাচ বোঝো? আমি একজন পিশাচ সিদ্ধ। কিন্তু 1 বছরে যা ধন সম্পত্তি পাবে তা রাখার জন্য নতুন কোনো মহল তৈরি করাতে হবে তোমায়। ভেবে দেখো। তুমি বললে আগামী অমাবস্যা থেকেই শুরু করব, কিন্তু সেই ধনের কিছুটা অংশ আমাকেও দিতে হবে। বেশি নয়, তোমার তুলনায় অতি সামান্যই। রুদ্র কেবল জিজ্ঞেস করেছিল, এতে বংশের কোনো ক্ষতি হবে না তো? আর তখনই ভৈরব বুঝেছিল রাজার মনে প্রবল লোভ জেগেছে। ভৈরব আশ্বাস দিল, কোনো ক্ষতি হবে না। তারপর থেকে শুরু হয় এই ভয়ানক খেলা, বুদ্ধিশুদ্ধি হরণের পালা। আজ শিকল দিয়ে মন্দির বেঁধে সবাই যখন ভেতরের বাড়িতে চলে এসেছে, তখন চুপি চুপি ভৈরব মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে মনে মনে কি মন্ত্র আওড়ালো। তারপর নিজের মাথার কয়েকটা চুল ছিঁড়ে সেটাকে জিভ দিয়ে চেটে বন্ধ দরজার গোড়ায় মেঝেতে রেখে দিল। ফস করে একটা নীল আগুনের বলয় সারা মন্দিরটাকে ঘিরে ফেলেই আবার মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। সন্তর্পণে আবার নিজের ঘরে ঢুকে সাধনা কক্ষের দিকে পা বাড়ালো ভৈরব। আজ রাতের জন্য প্রস্তুত হতে হবে। হারানের বউ কমলি আজ বাড়িতে একা। হারানের রূপে সেখানে আজ গেলেই হলো। তার কালা জাদু আবার প্রমাণ করে দিক তার ক্ষমতা।
রাজার থেকে তার নিজের ভাগের পাওনা টাকাতে ভৈরব এখন বেশ সচ্ছল। তার নিজের থাকার কক্ষে 5টি বড় বড় ঘর, তারই একটাতে সে পিশাচের উপাসনা করে থাকে। নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ভয়ানক মারণ শক্তির উপাসনা করে চলেছে সে। রাজপুরোহিত হবার সুবাদে উপকরণ জোগাড় করতে কোনো অসুবিধেই হয় না তার, সেটা নানান দ্রব্যাদি হোক কিংবা মরা মানুষ। রাজবাড়ির হুকুমে গত কয় মাসে 5টি মৃতদেহ শ্মশান থেকে নিয়ে আসা হয়েছে। এইসব ভয়ানক সাধনা হোমযজ্ঞ করে শুধু রাজবাড়ির ধনই বাড়াচ্ছে না, সাথে সাথে ক্রমাগত বাড়িয়ে চলেছে তার অশুভ শক্তিকে। হাতে টাকা থাকায় অহংকার, লোভ, কামবাসনা ও সুরার প্রতি আসক্তি প্রবলভাবে বেড়ে গেছে ভৈরবের। মদ সে অনেক আগে থেকেই খেত। পিশাচের সাধনা করলে মদ খেতেই হয়। গত কয় মাসে একে একে 5টি সব সাধনা করতে করতে ভয়ানক কালাশক্তির নানান ক্ষমতা লাভ করেছে সে। তার মধ্যে একটি ক্ষমতা হল রূপ বদল। পিশাচী শক্তির এক কুটিল ক্ষমতা এটি। সাধক চাইলে নিজের চোখে দেখা কোনো মানুষের রূপ নিতে সক্ষম হয়, কিন্তু একবার রূপ বদলাবার পরে নিজের আসল রূপে ফিরে আসার পর আগামী 3 দিন আর অন্য কোনো রূপ সে নিতে পারে না। তার আসল রূপেই তাকে থাকতে হয়। আবার চাইলে 3 দিন পর অন্য কোনো মানুষের রূপ নিতে সক্ষম হয়। কামের তাড়নায় ভৈরবনাথ রাত হবার অপেক্ষায় উদ্গ্রীব হয়ে রইল। এই ক্ষমতাগুলি তার হাতে আসার পর থেকে তার অপব্যবহার করে নানান বাজে কাজকর্ম করে চলেছে ভৈরব। এতে যেন সে চরম আনন্দ পায়। কারুর থেকে কিছু প্রয়োজন হলে তা ছিনিয়ে আনতে তার পিছনে প্রেত লেলিয়ে দেয়, সে যে কেউই হোক না কেন। এই কয়দিনে গ্রামের এপাড়া সেপাড়া থেকে নানান কিছু চুরি করেছে ভৈরব। ক্ষমতা হাতে আসায় তার পাগলামি যেন বেড়েই যাচ্ছিল। এই তো সেদিন রাজবাড়ির ভেতরে একটা মোটা আম গাছ আছে, তারই একটি ডালে বেশ বড় মাপের একটা মৌমাছির চাক হয়েছে। দেখে মনে হচ্ছিল কোনো বিশালাকার মানচিত্রের বাদামি রঙের খসড়া ঝুলছে। সবাই সেটাকে কি করে ভাঙবে সেই কথাই ভাবছিল, কারণ মৌমাছির উপদ্রব মহলের ভিতরও হচ্ছে। 1-2 কামড়ও খেয়েছে। বড় দুটো বাঁশকে একে অপরের সাথে বেঁধে খোঁচা দেওয়ার মতলব হচ্ছিল। সেই সময় ভৈরব সেখান দিয়েই যাচ্ছিল। ঘটনা বুঝে তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের আটকালো সে। রাজপুরোহিতকে দেখে সবাই নতমস্তক হল। ভৈরব তারপর এক ভেলকি দেখালো। এক দৃষ্টে তাকিয়ে রইল মৌমাছির চাকের দিকে। উপস্থিত সবাই ভৈরবকে নিষ্পলকভাবে দেখছে। সবাই চুপ। হঠাৎ করে দেখা গেল মৌমাছির চাকটা কয়েক মুহূর্তেই পুড়ে আটকে রইল গাছের ডালে। সব মৌমাছি শেষ। গাছের ডাল থেকে ঝরে পড়ছে টাটকা মধু। সবাই অবাক। অহংকারে ঘাড় বেঁকিয়ে আবার হেঁটে চলে গেল ভৈরব। সবাই অবাক হবার সাথে সাথে ভৈরবের ক্ষমতার নমুনা দেখে বেশ ভয়ও পেয়েছে। তাদের মনে হয়েছে এই মানুষটা চাইলে যে কাউকে চোখের পলকেই ভস্ম করে দিতে পারে। অতএব এর থেকে সামলে চলতে হবে। অঘটনটা ঘটিয়ে ভৈরব যখন রাজবাড়িতে ঢুকল তখন ভোর হয়ে আসছে। ঈশান কোণে ফ্যাকাশে আলোর আভা। বাড়ির পেছন দিকের গুপ্ত দরজা দিয়ে ঢুকল সে। এই রাস্তা বাড়ির খুব বিশ্বস্ত লোকেরাই জানে। ভৈরবের এক কাঁধে ঝুলে আছে একটা অর্ধনগ্ন নারী দেহ। তার গলার নলি ছিঁড়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। ভৈরব তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে পা চালালো। ভাগ্যিস ঠিক সময় খেয়াল হয়েছিল ভৈরবের, না হলে তো আর হতোই না। নিজের চাতুরতাকে মনে মনে বাহবা দিল ভৈরব।
গতকাল রাতে বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে তার খেয়াল হয় যে কমলির থেকে শুধু শারীরিক সুখই নয়, আরও একটা জিনিস পাওয়া যেতে পারে, কামিনী বীজ। এই তন্ত্রক্রিয়া তাবড় তাবড় তান্ত্রিকেরাও প্রয়োগ করতে গেলে দুইবার ভাবে, কিন্তু হরণ হতে থাকা বুদ্ধি মোমবাতির শেষ পরিণতির মতো, একেবারে নেভার আগে দপ করে জ্বলে ওঠে। কমলির বয়স 17। তার সাথে মিলিত হওয়ার পর যদি তাকে হত্যা করে তার দেহের ওপর বসে সাধনা করতে পারে, তবে সে তার নিজের মধ্যে কামিনী বীজ রোপণ করতে পারবে। কামিনী বীজ বোঝো? এ এক বিরাট কালো শক্তির মহা জটিল সংমিশ্রণ। এই শক্তি পাওয়ার পর সাধক যে কি কি গুপ্তবিদ্যার অধিকারী হয় তা সে নিজেই জানে। ভৈরব নিজের ঘরে ঢুকে অমোঘ অন্ধকার ঠেলে এগিয়ে চলল তার সাধন কক্ষের দিকে। তার কাঁধের থেকে নামিয়ে সাধন বেদির ওপর শুইয়ে দিল কমলির সদ্য মৃত দেহটা। তার মুখমণ্ডলে লেগে আছে চরম যন্ত্রণার ছাপ। সে বুঝতেও পারেনি তার স্বামী কেনই বা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো, আর কেনই বা ঠিক অমন একটা ঘনিষ্ঠ সময়ে তার গলার নলিতে ছুরি বসালো। তার ব্যথা মাখানো মুখটা দেখে মনে হচ্ছে সে যেন আশাই করতে পারেনি। আর এই দিকে হারানের রূপে থাকা ভৈরবতান্ত্রিক তখন মনে মনে অট্টহাসি হেসে চলেছে। যে ছুরিটি কমলির গলায় বসানো হয়েছে সেটি জাতা কোনো ছুরি নয়। রাতে বাড়ি থেকে বেরোবার আগে নিকৃষ্ট নিম্নতন্ত্রের প্রয়োগে সেটি হয়ে উঠেছিল বলির অস্ত্র। ক্রিয়া শেষ করে খানিকটা আফিম জলে গুলে এক ঢোকে গিলে ফেলল ভৈরব। এটাই নিয়ম। কামিনী বীজ শরীরে বইবার আগে জমি অর্থাৎ শরীর উর্বর হতে হবে। এই তন্ত্রাধি প্রয়োগ করা আফিম একটি উৎসর্গিত দ্রব্যের ন্যায়। সাধকের দেহ এখন যজ্ঞকুণ্ড। এখন কেবল আহুতির পর আহুতির পালা। সমস্ত আহুতি সম্পূর্ণ হলে ফল ফলবে। ভৈরব মাটিতে পড়ে থাকা একটা কাপড় নিয়ে কমলির গলার কাছে চেপে ধরে রক্ত বন্ধ করল। গরম গলিত মোম উপুড় করে ঢেলে দিল কমলির সারা শরীরে। তার দেহ থেকে আলগা শাড়ি ও গলার কাছে রক্ত ভেজা কাপড়টা সরিয়ে ফেলা হয়েছে। এখন দেখে মনে হচ্ছে সাধন বেদির ওপরে একটা বরফ সাদা দেহ বেদির সাথে আটকে যাচ্ছে। তার এতটুকুও প্রতিবাদ নেই, এতটুকুও দাপাদাপি নেই। উল্টো দিকে গ্রামে শোরগোল পড়ে গেছে। হারানের বউ কমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের দিকে খবর ছড়ায় হাওয়ার গতিতে। তার মধ্যে সবাই একটা জিনিস লক্ষ্য করেছে যে হারানের ঘরের দিক থেকে একটা রক্তের ধারা মাটির ওপর দিয়ে এগিয়ে গেছে রাজবাড়ির দিকে। হারানের ঘরের বিছানাতেও জবজব করছে রক্তের ছড়াছড়ি। দিন কয়েক আগে যারা রাজবাড়িতে মৌমাছির চাক ভাঙতে এসেছিল তারা এ গাঁয়েরই চাষা ভূষো সব। কমলির রহস্যময় নিখোঁজ হয়ে যাওয়া ও রাজবাড়ির দিকে এগিয়ে যাওয়া রক্তের ধারা দেখে তাদের মনে তীব্র সন্দেহ জন্মেছে যে এ নিশ্চয়ই ওই ভৈরব তান্ত্রিকের কীর্তি। লোকটার তন্ত্রমন্ত্রের অনেক ক্ষমতা। রাজপুরোহিত কি আর এমনি এমনি হয়েছে নাকি? তার ওপর রাজার বসত বাড়ির ভিটেতে মোটা শিকল বাঁধা মন্দির অনেকেরই চোখে পড়েছে। রাজা রুদ্রনাথ এখন আর আগের মতো গ্রামবাসীদের সাথে কথা কয় না। সারাদিন তার আস্তানা এখন রাজকোষের সামনে পেতে রাখা একটা বিরাট সিংহাসনে। সেখানেই সারাদিন বসে বসে কি সব বিড়বিড় করে সে। কাগজের ওপর কলম চালিয়ে লম্বা লম্বা দাগ কেটে কি সব হিসেব করে। আর রাত হলে কোষাগারের দরজার সামনে 10 জন বিশ্বস্ত বল্লমধারী রক্ষী নিয়োগ করে ঘুমাতে যায়। সকাল হলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি চলে।
একটা পয়সাও যেন এদিক থেকে ওদিক না হয়, সেই দিকে কড়া দৃষ্টি রাজার। কড়া দৃষ্টি না বলে অর্থের প্রতি কড়া দাসত্ব বলা যেতে পারে। এতদিন অর্থ উপার্জনের নেশা ছিল তার, কিন্তু সেই নেশা এখন সঞ্চিত অর্থ আগলে রাখার পাগলামিতে পরিণত হয়েছে। একটা পয়সাও যেন এদিক ওদিক না হয়। অর্থই সর্বনাশটা ঘটালো তার। অর্থ অর্থাৎ ধন, ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, যার অন্য নাম কমলা। বাড়ির মন্দিরে কমলাকে বেঁধে রাখা হয়েছে। একটু অন্যভাবে ভাবলেই একটা অদ্ভুত মিল পাওয়া যায় রুদ্রনাথের সাথে দেবী কমলার অবস্থার। রুদ্র আগলে আছে ধন সম্পত্তিকে, ধন অর্থাৎ দেবী কমলা। মন্দিরে কমলাকে আগলে আছে শক্ত শক্ত মোটা শিকল, যা অত্যন্ত মজবুত, ঠিক যেন রুদ্রনাথের ধন আগলে রাখার বাসনার মতো মজবুত। ধন আগলে রাখা রুদ্রনাথের অবস্থাটা এখন যেন সেই লোহার শিকলের মতো। তার সমস্ত ধ্যান জ্ঞান কেবল দেবী কমলা বা অর্থকে শক্ত করে ধরে রাখা। যতদিন তার কাছে এত পরিমাণ অর্থ ছিল না, ততদিন তার একটু হলেও মানসিক সুখ ছিল। কিন্তু এই অর্থই যেন তার বোধ বুদ্ধিকে নিজের দাস বানিয়েছে। দশ মহাবিদ্যা তন্ত্রের দেবী উনি। তার অভিশাপের কলা কৌশল যে কেমন হবে তা কি সাধারণ মানুষ এত সহজে বুঝতে পারে? তিনি প্রসন্ন হলে 2 হাত ঢেলে দেন, আর অপ্রসন্ন হলে গাঁয়ের লোকেরা এর মধ্যে একবার রাজার কাছে কমলির নিরুদ্দেশের খবর জানিয়ে কিছু একটা বিহিত করতে চেয়েছিল। কিন্তু বিহিত করা তো দূর, রুদ্রনাথ কোষাগারের সামনে থেকে এক চুলও নড়েনি। অপেক্ষা করে করে গ্রামবাসীরা চলে যায়। ভৈরব আজ আর তাদের সামনে আসেনি, দূর থেকেই উকি দিয়ে দেখেছে সব। কয়েকজন গ্রামবাসী ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ভৈরবকেই খুঁজছিল বোধহয়। সে মনে মনে ঠিক করেছে এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, নয়তো তার পক্ষে রাস্তাঘাটে বেরোনোটা সমস্যার হতে পারে। সেদিন রাতেই কাজটা করল ভৈরব। তিল জলের গুঁড়ো ছিটিয়ে দিল একটা শুকনো বট ও শুকনো কাঁঠাল পাতার ওপর। তারপর 2টি নরকরটির ওপর একটি একটি করে পাতা তুলে দিয়ে ফিসফিস করে করটির কানের কাছে মুখ নামিয়ে বলল, কই রে, যা সর্বনাশটা করে দিয়ে আয়। ওই তল্লাটের সবকটাকে শেষ না করে এ মুখ হবি না, যা। ভৈরবের সাধন কক্ষ থেকে 2টো দমকা হাওয়া হুঁশ করে বেরিয়ে গিয়ে রাজবাড়ি পেছনে ফেলে এগিয়ে চলল গ্রামের উত্তর পশ্চিম দিকে। একই রাতে আরও একটা কাজ করল ভৈরব। মোটা মোমে ঢাকা কমলির দেহটার বাঁ দিকের মোম খুঁড়তে শুরু করল সে। তারপর চিঁড়ে ফেলল কমলির বুক। শিরা ধমনীর বাঁধন ছিঁড়ে তার হৃৎপিণ্ডটা বের করে আনল। ভৈরবের মুখটা প্রেত কঠিন দেখাচ্ছে। মাটিতে রাখা একসরা সুরার মধ্যে ডুবিয়ে দিল হৃৎপিণ্ডটা। 24 ঘন্টা ডুবে থাকার পর আগামীকাল রাতে কমলির মোমের দেহের ওপর কামিনী বীজ ক্রিয়ায় বসবে সে। আপাতত বিশ্রাম নেওয়ার পালা। হতভাগা প্রেতগুলো না জানি কাজ মিটিয়ে কখন ফিরে আসবে। এখন গলায় 2 পাত্র ঢেলে একটু মৌজ করে আরাম করতে চায় সে। সেই গতকাল রাত থেকে শুরু হয়েছে দৌড়াদৌড়ি, এখন শুধু বিশ্রাম।
তখন রাত্রি আন্দাজ 10 ঘটিকা। চণ্ডীগাঁয়ের নদীর ঘাটে একটা নৌকা ঠেকল। নদীর ওপারে রংপুর গ্রাম থেকে চণ্ডীগাঁয়ে খেয়া পারাপারের ব্যবস্থা আছে। আজকের মতো এটাই শেষ খেয়া ছিল। চণ্ডীগাঁয়ে লোকজন অনেক রাত অবধি জেগে থাকে। নামটা চণ্ডীগাঁও হলেও এটাকে আসলে মফস্বল বলা চলে। নৌকা যাত্রীদের মধ্যে দু একজন কাছে পিঠের চায়ের দোকানের দিকে এগিয়ে গিয়ে দেখল খানিকটা দূরেই লোকজনের বেশ জটলা হয়েছে। একটা দুটো করে লোক সেদিকেই এগিয়ে যাচ্ছে বিষয়টা কি তা জানার জন্য। খানিকটা এগিয়ে যেতেই কানে এলো একটা লোক হাঁপাতে হাঁপাতে বলছে, আজ রাতটা শুধু শুধু আজ রাতটা অন্তত আজ রাতটা তোমাদের এখানে জায়গা দাও। কাল সকালেই আমরা সব দল বেঁধে হামলা করব রাজবাড়িতে। আমরা পাশের গ্রাম থামুলডাঙ্গা থেকে ছুটে আসছি। ওই রাজবাড়িতে একটা তান্ত্রিক থাকে, সেই মনে হয় এইসব করাচ্ছে। ভূত পেতনি পাঠিয়ে আমাদের মারার ষড়যন্ত্র করেছে। কয়েকজনকে হাত পা ছিঁড়ে হত্যা করেছে সেই প্রেত। তাদের চিৎকারেই তো সবাই টের পেয়ে এখানে ছুটে এলাম। আজ সকাল থেকে আমার বউ কমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা ঘরে রক্ত, আর সেই রক্তের ধারা রাজবাড়ির দিকে গিয়েছে। রাজাও নিশ্চয়ই এর মধ্যে জড়িয়ে আছে, না হলে আমরা যখন এ বিষয়ে কথা বলতে গেছিলাম তখন কেন দেখা করলো না আমাদের সাথে? সরাসরি গিয়ে জবাবদিহি চাইবো রাজার কাছে। এতদিনে অনেক কিছু ঘটিয়েছে ওই তান্ত্রিক, সেটা আমরা অনেক পরে বুঝেছি। দাঁতে দাঁত চেপেছিলাম, কিন্তু আর না। কেবল আজকের রাতটা তোমাদের এখানে থাকতে দাও, পায়ে ধরি তোমাদের। 30 লোক হাত জড়ো করে স্থানুর মতো দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে থেকে একটা লোক হারানের দিকে এগিয়ে গিয়ে তাকে নিয়ে একটু পাশে সরে গেল। হারান ভেবেছে এই লোকটি বোধহয় চণ্ডীগাঁয়েরই বাসিন্দা, কিন্তু ইনি আসলে কিছুক্ষণ আগেই নৌকা থেকে নেমেছেন। বেশ কিছুটা সময় নিয়ে হারানের সাথে কি সব আলোচনা করল সে। তারপর অনেক চিন্তা ভাবনা করে হারান সমস্ত গ্রামবাসীকে নিয়ে থামলডাঙ্গার দিকে ফিরে যেতে রাজি হয়। তাদের সঙ্গে চলেছে নৌকা থেকে নামা সেই লোকটি। ঘণ্টা চারেক হেঁটে থামলডাঙ্গার প্রায় কাছাকাছি এসে পড়েছে তারা। এতক্ষণ পথে আসতে আসতে থামলডাঙ্গার সব কথা লোকটি ভালোভাবে শুনেছে। শিকল বাঁধা মন্দিরের বিষয়টাও জানতে পেরেছেন। লোকটি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছে সে চেষ্টা করে দেখতে পারে যদি তাদের দিক থেকে সমান সহযোগিতা পায়। তাতে সবাই রাজি। সেই 30 গ্রামবাসী গ্রামের যে তল্লাটে থাকে সেই জায়গাটার কাছাকাছি আসতেই অপরিচিত লোকটি গ্রামবাসীদের থামতে নির্দেশ করল। লোকটি পায়ে পায়ে একা সামনের দিকে এগিয়ে চলেছে। তার কাঁধে যে থলেটা আছে তার মধ্যে হাত ঢুকিয়েছে সে। তল্লাটের সীমানায় ঢুকতেই শুরু হলো তাণ্ডব। গ্রামবাসীরা দেখল একটা ভয়ানক দমকা হাওয়ায় দাঁড়িয়ে থাকা সমস্ত ঘরবাড়ি ধসে পড়ল মাটিতে, এবং সেটা চোখের পলকে। তাদের চোখ দাঁড়িয়ে গেছে সেই দৃশ্য দেখে। এইদিকে দেখা যাচ্ছে সেই লোকটি এগিয়েই চলেছে। অনতি দূর থেকে যেন ধেয়ে আসছে দুটো কালো ধোঁয়ার জমাট কুণ্ডলী। দুই দিক থেকে ধেয়ে আসতে আসতে মনে হলো একই বিন্দুতে এসে মিশবে। সেই বিন্দু হলো ওই অপরিচিত লোকটি, যে এখন দৃঢ় পদক্ষেপে সামনের দিকে এগিয়ে চলেছে। এইবার জমাট ধোঁয়ার কুণ্ডলী দুটি সব এগিয়ে এসে ধাক্কা দিল লোকটির দিকে। একে অপরের সাথে ধাক্কা লেগে ধুম করে একটা শব্দ হলো। লোকটিকে এখন আর দেখা যাচ্ছে না। সমগ্রটা গ্রাস করে আছে ঘন কালো ধোঁয়া। গ্রামবাসীদের মনে ভয়টা আরো চেপে বসল।
এই মানুষটি তাদের জন্য এই ভয়ানক প্রেতের হাতে মারা পড়ল। ধোঁয়া এখনো জমাট, কিছুই দেখা যাচ্ছে না। গায়ের লোকগুলি যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক পেছনের রাস্তা দিয়ে এগিয়ে আসছিল আরও একটা লোক। তার গায়ে একটা চাদর জড়ানো। ওই শেষ খেয়াতেই এসেছিলেন তিনি। ভিড়ের মধ্যে থামুলডাঙ্গার কথাও কিছু শুনেছিলেন। সব শুনে টুনে একবার শৌচালয় যাওয়ার প্রয়োজন হয়েছিল। তারপর ফিরে এসে দেখে আর কেউ সেখানে নেই। একজনকে জিজ্ঞেস করে জানতে পারে তারা আবার থামুলডাঙ্গায় ফিরে গেছে। সেও ভাবল সেও তো সেই পথেই যাবে, রাস্তায় দেখা হয়ে যাবে হয়তো তাদের সাথে। কিন্তু তাদের মধ্যে কেউ যে এসব ঘটিয়ে বসবে তা সে বুঝতেও পারেনি। কাছে এগিয়ে এসে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে সবটা শোনে। একটু দূরে দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে সেই অপরিচিত লোকটির ছাই হয়ে যাওয়া দেহ। চাদর গায়ে দেওয়া লোকটা সব শুনে তার খেল দেখালো। কাঁধের থলে হাতড়ে একটা কালো ফলের মতো বস্তু বের করে নিজের এক পায়ের জুতো খুলে তার তলায় ফলটি ঘষতে থাকলো। বিড়বিড় করে মুখে কি যেন বলছিল। ফলের রসে জুতোর তলাটা ভালো করে ভিজে গেল। তারপর জুতোটিকে সজোরে ছুঁড়ে দিলেন সামনের সীমানার দিকে। আবার শুরু হলো তাণ্ডব। কিন্তু এবারের তাণ্ডবটা একটু অন্য রকম। ভাঙা ঘরবাড়ির ওপর দিয়ে দুটো কালো জমাট ধোঁয়ার কুণ্ডলী আবার এগিয়ে আসছে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তাদের যেন জোর করে টেনে আনা হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল ঘটনাটা। ধোঁয়ার কুণ্ডলী সজোরে একে অপরের ওপর আছড়ে পড়ল সেই জুতোটিকে কেন্দ্র করে। চোখের পলকে যেন সব মিলিয়ে গেল। এইবার সেই চাদর গায়ে দেওয়া লোকটি সামনে এগিয়ে গিয়ে মাটি থেকে জুতোটা তুলে নিয়ে উল্টে পাল্টে কি যেন দেখলেন। তারপর আবার পায়ে পড়ে নিলেন। এইদিকে গাঁয়ের লোকজনের প্রাণ শুকিয়ে গেছে একেবারে। এসব ভয়ানক জিনিস আজ অবধি কখনো দেখেনি তারা। লোকটি গ্রামবাসীদের বলল, ভয় নেই, এই জুতোর তলাতেই নাকি ধরে রেখেছেন তাদের। এখন নাকি তারাই সঠিক পথে নিয়ে যাবে তাকে। তাদের ডেরাটা এই ফাঁকে চেনা হয়ে যাবে। কেউ যে এদের পাঠিয়েছে সে নিয়ে কোনো সন্দেহই নেই লোকটার। জুতো পায়ে দিয়ে 10 পা এগোতেই সে যেন আপনি এগিয়ে চলল মাটির থেকে অল্প একটু ওপর দিয়ে। গ্রামবাসীরা অবাক। এদিকে ওই লোকটি ঝড়ের গতিতে এগিয়ে চলল রাজবাড়ির পানে। নিমেষেই উঁচু পাঁচিল ছাড়িয়ে এসে পড়ল ভৈরবের কক্ষের দৌড় গোড়ায়। লোকটি পা থেকে জুতো খুলে হাতে নিল। পা টিপে টিপে এগিয়ে চলল ভেতর দিকে। খানিকটা এগোতেই নাকে এলো একটা গা গোলানো মরা পচা গন্ধ। এখানে মানুষ থাকে কি করে? আর একটু এগিয়ে যেতেই ভৈরবের সাধন কক্ষের কাছে এসে পড়তে এদিক সেদিক দেখে ভারী অবাক হয় লোকটি। এ যে এখানে একেবারে নরকের দ্বার খুলে বসে আছে। বেদির ওপর মোমে ঢাকা দেহটাও দেখেছে সে। পায়ে পায়ে পাশের ঘরে ঢুকতেই লোকটি দেখতে পায় ভৈরবকে। একটা হাতলওয়ালা গদিতে বসে বসে ঢুলছে। লোকটি তার হাতের জুতোটা সজোরে ছুঁড়ে মারলেন ভৈরবের দিকে। একটু ঝিম লেগে গেছিল তার, কিন্তু জুতোটা আচমকা মুখে এসে লাগতেই ঘুম ভেঙে যায় ভৈরবের। সে ভেবেছে তার প্রেতগুলি কাজ মিটিয়ে ফিরল বুঝি। উঠে দাঁড়িয়ে লোকটির মুখোমুখি হতেই সে একটু অবাক হলো। এটা আবার কি? ভৈরব বলে উঠল, এই তুই কে রে? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। ভালোই তো মাকড়সার মতো জাল পেতে বসেছিস দেখছি। খুন জখম করতেও দ্বিধে করিস নে। ভৈরব কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু দুর্গাশঙ্কর হাতের ইশারায় থামিয়ে তাকে বলে উঠল,
তুই যে এইসব করছিস তা যদি গ্রামের লোকজনকে জানিয়ে দি, তোর অবস্থাটা কি হবে ভেবে দেখেছিস? তোর পাঠানো প্রেত, বটক আর কালাঠিকে ফেরত দিতে এলাম। তোর এই নোংরা কার্যকলাপের জন্য কতগুলি প্রাণ গেছে কোনো ধারণা আছে তোর? ভালো চাস তো এখন এই সব বন্ধ কর, নয়তো সব শেষ করে দেব। তোর প্রাণটাও যেতে পারে। এরপর যদি আর কোনো উপদ্রব হয় তবে কিন্তু আর দ্বিতীয়বার বলবো না। দুর্গাশঙ্করের মুখে এসব কথা শুনে তাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা আনতে সাধন কক্ষের মধ্যে প্রবেশ করল ভৈরব। দুর্গাশঙ্কর তখনও সেখানে ঠাঁয় দাঁড়িয়ে আছে। ভৈরব এক মুঠো গুঁড়ো মতো কি একটা এনে আবার যখন ফিরে এলো, তখন সে একেবারেই অবাক। কেউ নেই সেখানে। দুর্গাশঙ্কর যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে। কক্ষ থেকে বেরিয়েও এদিক ওদিক খুঁজে দেখল সে, কিন্তু না, দুর্গাশঙ্করকে সত্যি আর দেখা গেল না। ইতিমধ্যে আরও একটা জিনিস লক্ষ্য করেছে ভৈরব। যে নরকরটিগুলির ওপর সেই মন্ত্রপুত শুকনো পাতাগুলি তুলে দিয়েছিল, সেই করটি দুটি মাঝখান থেকে দুই চেলা হয়ে মাটির ওপর পড়ে আছে। জিনিসটি দেখেই মাথায় রক্ত উঠে গেছে ভৈরবের। তৃতীয় সব সাধনা সম্পূর্ণ করে তিলে তিলে হাজারো মন্ত্রপাঠ করার পর এই দুই প্রেতকে সে তার আজ্ঞাবহ দাস বানাতে পেরেছিল। এই সিদ্ধিকে এক লহমায় শেষ করে দিল এই দুর্গাশঙ্কর। তার মানে এরও কিছু ক্ষমতা আছে। কিন্তু ভৈরব এখন একটি ভীষণ তন্ত্রক্রিয়ার আরম্ভ করে ফেলেছে। উপকরণ ও পদ্ধতি সবই ঠিক ঠিক নিয়ম মেনে পালন করেছে সে। আজ রাত কাটলেই আগামীকাল রাতে সে বসবে কামিনী বীজ তন্ত্রক্রিয়ায়। কোনো মতে কালকের দিনটা কাটিয়ে সূর্য ডুবলেই সে ক্রিয়ায় বসবে। কিন্তু তার মনে কেমন একটু কু ডাকতে থাকল। ওই হারামজাদা দুর্গাশঙ্করটা সব বানচাল না করে দেয়। সারাটা দিন চুপচাপ থাকতে হবে। এইদিকে দুর্গাশঙ্কর ভাবছে চুপচাপ বসে থাকলে হবে না। ওই পাগলতান্ত্রিক ভৈরব কামিনী বীজ করতে চলেছে, সেটা সে তার সাধন কক্ষের ভেতর ঢুকেই বুঝেছিল। ভৈরবের চোখের আড়ালে একটা কারসাজি করে এসেছে ঠিকই, কিন্তু শুধু সেটার ওপর নির্ভর করে থাকলেই হবে না। ভৈরবের নিশ্চয়ই এমন অনেক উপায় জানা আছে যা কাজে লাগিয়ে এইসব বাধাকে সে ইচ্ছে করলেই খণ্ডন করতে পারে। ভৈরবের চোখে ফাঁকি দিয়ে সে যখন রাজবাড়ি ছেড়ে বেরিয়ে আসছিল, তখন সে লক্ষ্য করেছে রাজবাড়ির ওপর একটা অন্ধকারের পাতলা চাদর যেন কোথা থেকে এসে জুটে বসেছে। রাতের কালোর মতো এই অন্ধকার নয়, সেই অন্ধকার তৈরি হয়েছে কুটিল পিশাচ জগতের নারকীয় প্রেত আত্মার বিচরণ হেতু। দেখতে দেখতে ভোর হয়ে এলো। দুর্গাশঙ্কর হারানকে বলেছে সে যেন কমলির আশা ছেড়ে দেয়, সে আর ফিরবে না। কিন্তু গায়ের লোকের মাথার ওপর এখন ছাদ নেই। সকালে সেই দৃশ্য আরও লোকের চোখে পড়তে সারা গ্রাম ছড়িয়ে গেছে সেই খবর। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এদিক সেদিকের আত্মীয় পরিজনেরাও দুপুরের অনেক আগেই এসে জড়ো হয়েছে। গাঁয়ের মোটা বটগাছের তলায় সভা বসেছে। মধ্যিখানে দুর্গাশঙ্কর ও জনাচারেক মোড়ল গোছের লোককে ঘিরে বসে আছে সারা থামলডাঙ্গার লোকজন। তারা আশঙ্কা করেছে এ জিনিস যদি দিনের পর দিন চলতে থাকে তবে ভবিষ্যতে তাদের তল্লাটেও এসবের উপদ্রব হওয়াটা কিছু আশ্চর্য নয়। তাই যত তাড়াতাড়ি গোড়া থেকে নির্মূল করাই শ্রেয়। আর তারা এটাও জেনেছে যে কে এক অচেনা লোক নাকি কাল রাতে গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে গিয়ে মারা পড়েছে। তারপর কোথা থেকে আরও একটা অচেনা লোক এসে সবার প্রাণ বাঁচিয়েছে। সবার বিশ্বাস জন্মেছে পারলে একমাত্র ইনি পারবেন।
একজন একজন করে সবার কথা শুনে দুর্গাশঙ্কর মুখ খুলল। দেখো বাপু, কাল রাতে দেখে যা বুঝলাম, ওই ভৈরব তান্ত্রিক যখন তখন ভয়ানক কিছু করে বসতে পারে। এক লহমায় শেষ করে দেওয়ার মতো ক্ষমতা পেয়ে যাবে যদি সেই কাজ সে করে বসে। তেমনই ব্যবস্থা রেখেছে তা দেখলাম। এখন সবচেয়ে ভালো হয় যদি সবাই মিলে রাজবাড়ি গিয়ে ভৈরবের সব পরিকল্পনা ভেস্তে দেওয়া যায়। তার সাধন কক্ষের মধ্যে সবকিছু তছনছ করে দিতে হবে। লাঠি, সোটা, বল্লম, কাটারি, যার কাছে যা আছে সব নিয়ে এসো, কিন্তু রাজবাড়ির আর কারুর কোনো ক্ষতি করবে না। লাঠি সোটা আনতে বলতাম না, কিন্তু রাজবাড়ি ঢুকতে গেলেই রক্ষীরা পথ আটকাবে। তাদের ওপর আঘাত কেউ করবে না, শুধু নিজেদের অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিতে হবে চাইলে অনেক ক্ষতি করতে পারো। আমাদের উদ্দেশ্য খুন জখম করা নয়, একটা অপরাধীকে অপরাধ করা থেকে আটকানো, যাতে ভবিষ্যতে গ্রামবাসীদের এসবের সম্মুখীন আর না হতে হয়। দুর্গাশঙ্করের কথায় ভেবেচিন্তে সবাই সায় দিল। যে যেখান থেকে পারল চলে গেল অস্ত্র শস্ত্র নিয়ে আসতে। সবাই একত্রিত হয়ে যখন রাজবাড়ি গিয়ে উপস্থিত হল, তখন ঘটল অন্য এক ঘটনা। ভৈরবতান্ত্রিককে রাজবাড়ির কোথাও দেখা গেল না। যতটা সহজে সব মিটবে ভেবেছিল, ততটা সহজভাবে সুরাহা কিন্তু হলো না। ভৈরবের সাধন কক্ষের মধ্যে মোমে ঢাকা কমলির দেহটাও নেই। সবকিছু নিয়ে কোথাও একটা চম্পট দিয়েছে শয়তানটা। এতে গাঁয়ের লোক ভাবল আপদ বিদেয় হয়েছে, এইবার বুঝি নিষ্কৃতি মিলল। কিন্তু দুর্গাশঙ্করের ভ্রুকুটি খুব জটিল কিছুর আশঙ্কায় নিমজ্জিত তখন। ভৈরবের সাধন কক্ষের বেদিতে যেখানে কমলির দেহটা রাখা ছিল, আগের দিন রাতে সেখানে দুর্গাশঙ্কর একটা বিশেষ চিহ্ন এঁকে দিয়ে এসেছিল। হঠাৎ করে চোখে পড়ার কথা নয়, সিঁদুর দিয়ে খুব ছোট করে বেদির এক কোণে মন্ত্রপুত সেই চিহ্ন ভৈরবের সাধনায় বিলম্ব সৃষ্টি করার জন্য বানিয়েছিল দুর্গাশঙ্কর। এই চিহ্ন যেখানে তৈরি করা হয়, সেখানে ভালো মন্দ, কালো সাদা কোনো তন্ত্রক্রিয়াই সম্পূর্ণ করতে পারে না সাধক। আর জটিল কোনো ক্রিয়ার আসনে বসে যদি সাধক বিফল হয়, তবে তার প্রাণ সংশয় হওয়াও বিচিত্র কিছু নয়। তেমনটা ভেবেই এই কাজ করেছিল দুর্গাশঙ্কর। কিন্তু যার জন্য এত সব করা, সেই পাখি ফাঁদ কেটে পালিয়েছে তখন। ভৈরব যদি একবার সেই কামিনী বীজ ক্রিয়ায় সিদ্ধিলাভ করে নেয়, তবে যে কি অঘটন সে ঘটাতে পারে সেটা ভেবেই দুর্গাশঙ্কর একটু চিন্তিত হয়ে উঠল। আর অন্যদিকে ভৈরব তখন নিশ্চিন্ত হয়ে সাধনার উপকরণ গুছিয়ে রাখছে রাজবাড়ির ভূগর্ভস্থ একটা গুপ্ত ঘরের মধ্যে। সে ভেবেছিল কোনো ঝুঁকি নেওয়াই চলবে না। ওই শালা দুর্গাশঙ্কর যদি আবার হাঙ্গাম জুড়ে দেয়, তার চেয়ে সময় থাকতে ডেরা পরিবর্তন করাই উচিত কাজ। কেবল তো একটা দিনের বিষয়। আজ রাতে সাধনা সম্পূর্ণ হয়ে গেলেই সে অনেক ক্ষমতার অধিপতি হবে। তখন আর কারুর সাধ্য নেই তার সামনে এসে দাঁড়ায়। সিদ্ধি পেলেই সবার আগে ওই বেটা দুর্গাশঙ্কর ও গ্রামবাসীগুলোর সর্বনাশ করবে সে। তারপর রাজা রুদ্রনাথের বলি দিয়ে সমস্ত রাজ সম্পত্তির একা মালিক হবে সে। যে মন্ত্রপুত সুরাপাত্রের মধ্যে মৃত কমলির হৃৎপিণ্ডটা ডুবিয়ে রেখেছিল, সেই হৃৎপিণ্ড এখন সব সুরা শুষে নিয়ে ফুলে ঢোল হয়ে আছে। ভৈরবের ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে বেড়াচ্ছে। আসন্ন সময় আসন্ন। আজ রাতে এই মাটির তলার গুপ্ত ঘরে ঘটবে
কালাতন্ত্রের এক বিরাট অপচার সব সাধন ক্রিয়া। ভৈরবের মনে আর আনন্দ ধরছে না, যেন সবাইকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে তার ক্ষমতার দৌড়। এখন কেবল আঁধার হবার অপেক্ষা। সন্ধে গড়িয়ে রাত হলো। 5টা শুকনো নারকেল মালার মধ্যে তেল ঢেলে প্রদীপ জ্বেলেছে ভৈরব। কমলির মোমে ঢাকা দেহের মাথার কাছে ত্রিভুজাকারে সাজানো প্রদীপগুলি। ফুলে ঢোল হয়ে যাওয়া হৃৎপিণ্ড সহ পাত্রটা বসিয়ে দিল কমলির বুকের ঠিক মাঝখানে। এইবার সেই পাত্রটিকে ঘিরে 18টি সরু মাপের শুকনো কামিনী গাছের ডাল মোমের ওপর গিঁথে দিয়ে লাল ও কালো সুতো একত্রিত করে একটি ডালের থেকে অন্য ডালে পেঁচিয়ে পাত্র সমেত হৃৎপিণ্ডটির চারিদিকে ঘিরে দিল। পুজোর ঘটের চারিদিকে তীরকাঠি পুঁতে যেমন সুতো দিয়ে ঘিরে দেওয়া হয়, ঠিক তেমন। এইবার কমলির দেহের উপর উঠে বসে পশ্চিমমুখ হয়ে কামিনী বীজ ক্রিয়া শুরু করল ভৈরব। প্রারম্ভিক আহুতি দেওয়ার সাথে সাথেই ঘরের মধ্যে কোথা থেকে একটা গুমোট গন্ধ মাথা চাড়া দিয়ে উঠল। মোমের পরদের ভিতর দেখা যাচ্ছে কমলির নির্বস্ত্র দেহটার জায়গায় জায়গায় যেন ধীরে ধীরে কালশিটে পড়ছে। ভৈরব বুঝল ক্রিয়ার শুরুটা ভালোভাবেই হয়েছে। আর দেরি করল না সে, এখনই সঠিক সময়। নিয়ম মতো একটা মাছ কাটা আঁশ ছুরি দিয়ে নিজের বুকের ঠিক মাঝখানে বসিয়ে খানিকটা রক্ত মাখিয়ে নিল একদলা কালো তিলের নাড়ুতে। তারপর সেই নাড়ুখানা হিসেব মতো কমলির 2 ভ্রুর মাঝে আজ্ঞাচক্রের ওপর বসিয়ে দিয়ে কয়েক ঢোক সুরা গলায় ঢেলে নিল। শরীরে যেন বিদ্যুতের চাবুক চালালো কেউ। গা গোলানো গুমোট গন্ধটা এইবার অল্প অল্প পাতলা হয়ে এলো। ভৈরব মগ্ন হল ক্রিয়ার প্রধান ও গভীর অধ্যায়ে। আজ সারাটা রাত চলবে এক নাগাড়ে মন্ত্রোচ্চারণ। এক নাগাড়ে তখন থেকে চোখ বুজে ভেবে চলেছে দুর্গাশঙ্কর। তার মনটা খুব কু ডাকছে। কিছু একটা বড় সড় সর্বগ্রাসী অঘটন যেন ওত পেতে আছে চোখের আড়ালে। গাঁয়ের লোকজন ভেবেছে ভৈরব বুঝি তাদের ভয়ে এ গাঁ ছেড়ে চম্পট দিয়েছে, তাই সবার মধ্যে একটা অল্প স্বস্তির ভাব। মাথার ওপর ছাদ না থাকায় তারা গাঁয়ের একটা খোলা মাঠে উঁচু বাঁশ পুঁতে তেরপল টানিয়ে তার তলায় বাসা বেঁধেছে। বাকি লোকেদের মনে একটা স্বস্তির ভাব চললেও হারান এবং দুর্গাশঙ্করের মন কিন্তু বেশ ভারী হয়ে আছে। হারানের মনে সদ্য পত্নী হারাবার শোক, আর দুর্গাশঙ্করের মনে প্রবল দুশ্চিন্তা। কি করা যায় এই সবই ভেবে চলেছে সে। মা কমলাকে যে তান্ত্রিক মন্ত্র বলে বেঁধে রাখতে পারে সে কি আর জাতা কেউ নাকি? এক এক করে মাপা ছকে এগিয়ে গেছে মহাধ্বংসের ফিতে কাটার জন্য। ভৈরবতান্ত্রিকের গতিবিধি, চারিত্রিক বৈশিষ্ট্য, রুচিবোধ, অপরাধবোধ সবই দুর্গাশঙ্করের মাথায় এলোমেলো ঘুরে বেড়াচ্ছিল। উচ্চতন্ত্রের জ্ঞান থাকা সত্ত্বেও সাধকেরা কেন যে কালাতন্ত্রের প্রতি নিজেকে নিয়োগ করে সেটা ভেবে দুর্গাশঙ্করের একটু খারাপই লাগছিল। অল্প সময় অনেক কিছু হাসিল হয় বলেই কি এমন পথে পা বাড়ায় তারা? কিন্তু এতে যে তাদের প্রভূত ক্ষতি হবার সম্ভাবনাও থাকে সেটা কি এরা বোঝে না? কালাতন্ত্রকে কাজে লাগিয়ে নিজের স্বার্থের জন্য মানুষের অনিষ্ট করলে মরণের পর সেই তান্ত্রিকের পরিণতি কেমন হয় তা কি তারা এতটুকুও জানে না?
নাকি জেনে বুঝেও লোভ সংবরণ করতে না পেরে এই কর্ম করে। ভক্তি টক্তির কোনো বালাই নেই, হৃদয় জুড়ে বিরাজ করছে কেবল নারী, সুরা ও ক্ষমতার লোভ। ছি! নারী, সুরা ও ক্ষমতা, এই তিনটি শব্দ মনে হতেই দুর্গাশঙ্কর যেন একটু নড়ে চড়ে বসল। একটা রাস্তা বোধহয় পাওয়া গেছে, কিন্তু সেই পথ মোটেও সিধে নয়। দুর্গাশঙ্করের কপালের শিরাগুলো দপদপ করে উঠল। এই প্রথম সে কাউকে শাস্তি দিতে কালাতন্ত্রের সহায়তা নেবে ঠিক করেছে। একদম উচিত শিক্ষা হবে, কাঁটা দিয়েই কাঁটা তুলবে সে। এদিক ওদিক ছড়িয়ে থাকা গাঁয়ের লোকেদের উদ্দেশ্যে সে বলল, শুনুন প্রত্যেকে, আপনারা যে ভৈরব বিদেয় হয়েছে ভেবে এমন স্বস্তির শ্বাস ফেলছেন, এটা যে কোনো সময় নাভিশ্বাস হয়ে যেতে পারে। আমি সেদিন ভৈরবের কক্ষে যা দেখেছিলাম, তাতে এত সহজে সে হাল ছেড়ে পালিয়ে যাওয়ার বান্দা নয়। আমাদের একটা কাজ করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সে নিশ্চয়ই কোথাও গা ঢাকা দিয়ে তার সাধন ক্রিয়া চালিয়ে যাচ্ছে। সিদ্ধি পেলে আপনাদের চরম ক্ষতি হবেই হবে, এ কথা আপনারা লিখে রাখুন। এই বলে গাঁয়ের লোকেদের সাথে নিচু গলায় আলোচনা করতে থাকল। উল্টো দিকে ভৈরব তখন সাধন ক্রিয়ার শেষ পর্যায়ে এসে পড়েছে। সারা ঘরের সেই গুমোট গন্ধটা একেবারেই কেটে গিয়ে সেখানে কেবল ভুরভুর করছে কামিনী ফুলের সুবাস। আর কিছু সময়ের মধ্যেই সিদ্ধি পেতে চলেছে এই মহা কামিনী বীজ ক্রিয়ায়। মোমের আবরণে ঢাকা কমলির দেহটা এখন অর্ধেকের বেশি একেবারে কুঁচকুঁচে কালো হয়ে গেছে। ভৈরব তন্ত্রের বলে মৃতদেহকে কাজে লাগিয়ে কামিনী বীজ রোপণ করছে নিজের মধ্যে, আর তাতেই মৃতদেহের কোষে সঞ্চিত শক্তি ধীরে ধীরে শুষে নিয়ে মহা ক্ষমতায় বলীয়ান হয়ে উঠছে ভৈরব তান্ত্রিক। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এদিকে দুর্গাশঙ্কর যখন গাঁয়ের লোকেদের সমস্তটা বুঝিয়ে বলল, ততক্ষণে সবাই একেবারে মূর্তির মতো শক্ত হয়ে গেছে। তারা কখনো কল্পনাও করেনি যে এসবও এই জগতে ঘটে। দুর্গাশঙ্করের কথা মতো প্রয়োজনীয় দ্রব্যাদি তারা তাকে এনে দিল। শুরু হলো এক নতুন খেলা। দেখতে দেখতে দুর্গাশঙ্কর ঝড়ের গতিতে সব সাজিয়ে নিয়ে দুই হাঁটুতে ভর দিয়ে পশ্চিমমুখ হয়ে মাটির ওপর বসল। মাটির ওপর দাগ কেটে আঁকা হলো কামডাকিনীর যন্ত্র চিহ্ন। সেই অঙ্কিত যন্ত্রের ঠিক মাঝে রাখা হলো একটা কালো নুড়ি পাথর। মধ্যরাত, তার উপর অমাবস্যা। দুর্গাশঙ্কর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে হিসেবটা ঠিকই করেছিল। কামিনী বীজ আসনে বসার আজই হলো সুপ্রশস্ত দিন। দুর্গাশঙ্কর জানত এই ক্ষণ কখনোই হাতছাড়া করবে না ভৈরব। দুর্গাশঙ্কর শুরু করল অন্ধকারের মহা সর্বনাশী কামডাকিনী অনন্তার আবাহন মন্ত্র জপ। আজ সূর্য উঠতে একটু দেরি হবে, কারণ ভোরের দিকে আংশিক সূর্যগ্রহণ আছে। দুর্গাশঙ্কর নিজেও বুঝতে পারেনি হঠাৎ করে এই কামডাকিনী অনন্তার ভাবনাটা কি করে এত সহজে তার মাথায় এসে গেল। ভৈরব কামের প্রতি প্রবলভাবে আসক্ত বলেই কি এই পথ বেছে নিল দুর্গাশঙ্কর, নাকি তার চিন্তা ভাবনার অচিরে তাকে ইঙ্গিত দিল কোনো মহা মাতৃশক্তি? আগেকার সময় বিজ্ঞ মহর্ষিরা বলতেন, যে কাজ পুরুষ দ্বারা হয় না তা অনেক সহজেই করে দিতে পারে নারীরা, সেটা কখনো নিমিত্ত হয়ে বা কখনো স্বয়ং। উদাহরণ রূপে মহিষাসুর বধ বা রাবণ বধ বলা যেতে পারে।
থামলডাঙ্গার এই ঘটনাটির মধ্যে প্রথম থেকেই নারীর একটা প্রধান ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। পরাধীন ভারতমাতার স্বাধীনতা, দেবী কমলাকে বন্দী করা, হারানের পত্নী কমলিকে ভোগ করে নৃশংস হত্যার পর তাকে অশুভ তন্ত্রের ক্রিয়ায় ব্যবহার করা, ভৈরবের নিজের মধ্যে কামিনী বীজ রোপণ ও তাকে সাহেস্তা করতে কামডাকিনী অনন্তার আহ্বান করা। অন্যদিকে পুরুষের ভূমিকাও কিছু কম নয়। কোন পুরুষ ভারত মাতাকে পায়ের তলায় দাবিয়ে রেখেছিল, কেউ বা কাল অশৌচের মধ্যে দেবী কমলাকে বাড়িতে প্রতিষ্ঠা করেছিল। কোন পুরুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য খুন ধর্ষণ করতেও পিছপা হয়নি। ইতিহাস সাক্ষী আছে, নারীর ওপর অত্যাচার করে কেউ আজ অব্দি পার পায়নি। পাঞ্চাল কন্যা দ্রৌপদীর অসম্মানের হেতু ধ্বংস হয়ে গেছিল ধৃতরাষ্ট্রের শতপুত্র, হয়েছিল মহা কুরুক্ষেত্র যুদ্ধ। দুর্গাশঙ্কর জানে না এই কাজ সে নিজে করছে নাকি কেউ তাকে দিয়ে করাচ্ছে। এত সবের মাঝেও কি বন্দিনী মা কমলা মন্দিরের অন্ধকারে বসে হেসে যাচ্ছিলেন? তিনি কি জানতেন এর পরিণতি? তিনি কি অপেক্ষা করেছিলেন কারুর জন্য, যার হাতে এই অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া যায়? তবে কি লোকচক্ষুর আড়ালে এই দুর্গাশঙ্করই ঈশ্বরের পাঠানো দূত? গতকাল রাতে কামিনীবীজ সাধনায় সিদ্ধি পেয়েছে ভৈরব। তার মেজাজ এখন অতীব প্রসন্ন। আজ দুপুরের দিকে রুদ্রনাথের সাথে একবার দেখাও করে এসেছে সে। রাজকোষাগারের সামনে রুগ্ন প্রহরীর মতো বসেছিল রুদ্রনাথ। তার চেহারা দেখলে এখন আর তাকে রাজা বলে মনেই হয় না। মনে হয় রুগ্ন কোনো ভিক্ষুক, উস্কো খুস্কো চুলদাড়ি আর চোখের তলায় মোটা কালি নিয়ে বড় সিংহাসনের এক কোণে এঁটো কাঁটার মতো লেগে আছে। ঘটনাটা ঘটল সেই দিন রাতে। সাধনায় সফল হওয়ার পর ভৈরব আবার তার নিজের কক্ষে ফিরে এসেছিল। আর লুকিয়ে থাকার প্রয়োজন নেই তার। তার অনিষ্ট করার মতো মনুষ্য এই থামলডাঙ্গা কেন, সারা দেশে কেউ নেই। আমোদে মেজাজে সেই দিন রাতে সুরাপাত্র নিয়ে রাজবাড়ির বিশাল ছাদে বসে একা একাই মজ করছিল ভৈরব। পেটে দুপাত্তর পড়তেই তার শরীর যেন উত্তপ্ত হয়ে ওঠে, মনটা যেন কামবাসনায় ছটফট করতে থাকে। আর বসে থাকতে না পেরে চঞ্চল হয়ে পায়চারি করতে শুরু করে ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ভাবতে থাকে, থামলডাঙ্গায় আর তেমন কোনো সুন্দরী যৌবনবতী অবশিষ্ট নেই। কমলি ছিল, কিন্তু সেও আর। একটা গরম দীর্ঘশ্বাস ভৈরবের বুকটাকে আরো তাতিয়ে দিল। হাঁটতে হাঁটতে সে ছাদের পাঁচিলের কাছে এসে পড়েছিল। আর তখনই তার চোখ যায় রাজবাড়ির বাইরে যে রাস্তাটা আছে তার পাশেই অবস্থিত আধ ভাঙা পাথরের সিংহ মূর্তিটার দিকে। সেটার গায়ে ঠেস দিয়ে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে না? এমন আধো অন্ধকারেও মনে হচ্ছে তার গায়ের রং বেশ উজ্জ্বল। অজান্তেই ভৈরব তার জিভটা নিজের শুকনো ঠোঁটে একবার চালিয়ে নিল। কে এই মেয়েটি? এত রাতে এখানে করছেই বা কি? অনেক সময় অন্য গাঁয়ের লোকেরা এই পথ দিয়ে যাওয়ার সময় আঁধার নেমে এলে কাছাকাছির মধ্যে এদিক সেদিক রাত কাটিয়ে ভোর হলে আবার রওনা দেয়। কিন্তু ভৈরব যেদিন থেকে অচেনা পথিকদের পেছনেও প্রেত লেলিয়ে তাদের ওপর লুটপাট চালাতে শুরু করেছিল, তারপর থেকে এই পথে বড় একটা রাত বিরেতে কেউ আর আসতো না। কিন্তু সবচেয়ে অবাক বিষয় হলো এ একজন মহিলা। তাহলে কি দূরের কোনো গাঁ থেকে এসেছে?
সেজন্যই বোধহয় এখানকার অবস্থার সাথে অবগত নয়। ভৈরবের নেশা মাখানো শরীরটা যেন কামতাড়নায় শিরশির করে উঠল। এইটা দারুণ একটা সুযোগ। এই অবস্থায় ঝোপ বুঝে কোপ না মারতে পারলে পরে আপোষ করতে হতে পারে। চটপট রাজবাড়ি থেকে বেরিয়ে ভাঙা সিংহমূর্তির সামনে গিয়ে উপস্থিত হলো ভৈরব। ওর পা দুটো মৃদু মৃদু টলছে। কাছাকাছি আসতে মেয়েটাকে ভালোভাবে দেখতে পেল সে। মনে হচ্ছে যেন কোনো উর্বশী গ্রাম্য মহিলার বেশে দাঁড়িয়ে আছে। ভৈরব ততক্ষণে সেই রূপের আগুনেই কাত। একে অপরের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ভৈরব যেন কেমন মোহগ্রস্ত হয়ে পড়ল। তার মুখ চোখ দেখে মনে হচ্ছে তাকে যেন কেউ বশ করে ফেলেছে। একটা মাতাল করা গন্ধ বেয়ে আসছে যুবতীর শরীর থেকে। ভৈরবের যেন একবারের জন্য মনে হলো কেমন একটা অদ্ভুত সংকেত বোধ করছে। কিন্তু সেসব আর ওই রূপ যৌবনের কাছে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। মেয়েটার চোখে যেন কামনার চাহনি, যেন সে ভৈরবের জন্য এখানে অপেক্ষা করছিল। কিছু না বলতেই মেয়েটা তার একটা হাত ভৈরবের দিকে তুলে বাড়িয়ে দিল। মোলায়েম হাতটা ধরে ভৈরব যেন সেখানে গলে যাবে মনে হলো। মেয়েটির মুখে কোনো কথা নেই, চোখের ভাষাতেই সব বুঝিয়ে দিচ্ছে যেন। তাকে সাথে নিয়ে ভৈরব পা বাড়ালো রাজবাড়ির ভেতর তার নিজের কক্ষের দিকে। বাধ্য মেয়ের মতো সেও সাথে সাথে এগিয়ে গেল। রাত তখন অনেক। নিজের শয়নকক্ষ অবধি পৌঁছতে পৌঁছতে ভৈরবও যেন বাধ্য ছেলে হয়ে পড়েছে। নিজেকে ধীরে ধীরে সঁপে দিয়েছে সেই মেয়েটির কাছে। সারা ঘর যেন মেয়েটির গায়ের সেই মাদকতাময় গন্ধে টইটুম্বুর। ভৈরবকে বিছানায় ঠেলে দিয়ে তার উপর এলিয়ে পড়ল মেয়েটি। বিছানার চাদরের মতো ভৈরবও জড়িয়ে পেঁচিয়ে কুঁচকে গেল তার কাছে। অপরদিকে দুর্গাশঙ্কর ভারী চিন্তিত মুখে বসে আছে। তার যতটা করার সে করেছে, এইবার সবটাই সঙ্গমরত অবস্থায় ভৈরবের যেন একবারের জন্য মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি, দৈহিক ক্ষমতা ক্রমেই লোপ পাচ্ছে। সে যেন একটা রস শুষে নেওয়া আখের ছিঁবড়েতে পরিণত হচ্ছে। সময় বেশি লাগলো না, কিন্তু ভৈরবের মনে হচ্ছে যেন কত কাল ধরে সেই মেয়েটির আলিঙ্গনে আটকে আছে। তবে এই আটকে থাকাতে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, এতটুকু বেদনা নেই। আছে কেবল মাতাল করা গন্ধে বিভরিত হয়ে যাওয়া উত্তাল নেশা। সুখ যেন বাসা বেঁধে আছে ভৈরবের প্রতিটা ইন্দ্রিয়, স্নায়ুতন্ত্র ও কোষের অলিতে গলিতে। ভোরের দিকে একসময় মেয়েটি ঘর ছেড়ে বেরিয়ে গেছে। ভৈরব তখন ক্লান্তি আর অবসন্ন শরীর নিয়ে মরার মতো ঘুমাচ্ছে। এইভাবে ঠিক একই ঘটনা চলল পরপর 10 দিন। ভৈরবের যেন আর কিছুই ভালো লাগে না। প্রতি রাতে সেই অচেনা মেয়েটার জন্য অপেক্ষা করে থাকে সে। কখন সে আসবে, কখন আসবে সে? আজ এখনো এলো না কেন? রোজ রাতে রাজবাড়ির ছাদে গিয়ে সেই ভাঙা সিংহ মূর্তির দিকে তাকিয়ে অপেক্ষা করে সে। তন্ত্র মন্ত্র, যাগ যজ্ঞ, ক্রিয়া সাধনা সব যেন ভুলে গেছে ভৈরব। তার জীবনের এখন একমাত্র লক্ষ্য যেন রোজ রাতে সেই মেয়েটির দেখা পাওয়া, তাকে হাত ধরে নিজের কক্ষে নিয়ে আসা, তার শরীরের মাতাল করা নেশা গন্ধটায় নিজেকে আকণ্ঠ ডুবিয়ে দেওয়া। এই ভৈরব যেন আর আগের মতো নেই। সেই তেজ, সেই বর্বর স্বভাব, সেই কুটিলতা কোথায় একটা হারিয়ে গেছে। এ যেন বোকা ভৈরব, যে কেবল চেনে সেই নাম না জানা হরিণের মতো অন্ধকারের রাত পরীকে।
কি অদ্ভুত, তাই না? একই রাজবাড়ির মধ্যে তিনজন আলাদা আলাদা ভাবে কোথাও না কোথাও বন্দী হয়ে গেছে। কেউ অর্থের কাছে, কেউ কামের কাছে, কেউ বা মোটা লোহার শিকলে। 11তম রাতে সেই মেয়েটি যখন ভৈরবের সঙ্গে সঙ্গমরত, তখন অনেকখানি মনের জোর এক জায়গায় করে ভৈরব তাকে জিজ্ঞেস করেছিল তার নাম কি। তখন মেয়েটি হঠাৎ স্থির হয়ে যায়, ভৈরবের কানের কাছে মুখ এনে হিস হিসে কণ্ঠে বলল, কেন জিজ্ঞেস করলে আমার নাম? এইবার যে তবে আমায় চলে যেতে হবে। যে আমার নাম জানতে চায় তার কাছে আমি আর আসি না। আমার নাম অনন্তা, অনন্তা আমার নাম। একটা চাপা হাসির শব্দে ভরে গেল গোটা ঘর। অনন্তা ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে ঘরের বাইরে মৃদু পায়ে বেরিয়ে গেল। ভৈরবের শরীরে যেন আর শক্তি নেই যে উঠে এসে তাকে আটকাবে। পরের দিন থেকে শুরু হলো তার অস্থিরতা। অনন্তা কিন্তু আর এলো না। ভৈরব রীতিমতো তার মাথার চুল ছিঁড়তে থাকলো। রাতের বেলাতেই উন্মত্তের মতো বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। কাতর কণ্ঠে কেবল একটাই নাম ধরে ডেকে চলেছে সে, অনন্তা, অনন্তা, কোথায় গেলে? অনন্তা, অনন্তা, কোথায়? অনন্তা, অনন্তা। সকাল হতেই গাঁয়ের লোকের চোখ ভৈরবের ওপর পড়ল। লোকজনের কাছে ভিখিরির মতো জিজ্ঞেস করে বেড়াচ্ছে, তোমরা তোমরা কেউ অনন্তাকে দেখেছো? হ্যাঁ, আমার অনন্তাকে? হ্যাঁ, তুমি তুমি তুমিও দেখোনি? তুমি দেখেছো? হ্যাঁ, আমার অনন্তা কোথায় গেল? আমার অনন্তা কোথায় গেল? হ্যাঁ, অনন্তা নিশ্চয়ই পাশের গ্রামে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই পাশের গ্রামে গেছে। যাই যাই যাই, তাকে ধরে নিয়ে আসি। অনন্তা, 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 আমি আসছি। অনন্তা, আমি আসছি। অনন্তা, অনন্তা। এই নাম ধরেই খ্যাপা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। গাঁয়ের লোকেরা বুঝল তান্ত্রিক ভৈরব এখন খ্যাপা ভৈরবে পরিণত হয়েছে। তখনও দুর্গাশঙ্কর সেই গ্রামে ছিল। তারা তৎক্ষণাৎ তাকে গিয়ে এই খবর দেয়। দুর্গাশঙ্করের চোয়াল শক্ত হয় সেই কথা শুনে। আর এক মুহূর্তও দেরি না করে দুর্গাশঙ্কর লোকজন নিয়ে রওনা দেয় রাজবাড়ির দিকে। দ্বার রক্ষীদের কাছে অনেক অনুনয় বিনয় করতে রাজার কাছে তাদের নিয়ে যাওয়া হয়। কিন্তু রাজাকে দেখে সবাই মহা অবাক। এটা কে? এটাই কি সেই রাজা রুদ্রনাথ? এমন কঙ্কালসার অবস্থা যে দেখে চেনার উপায় নেই। শেষের কয় মাস অর্থের খরচ বাঁচাতে রুদ্রনাথ ভালো করে কিছু খাওয়া দাওয়াই করেনি। 1 পয়সা এখন আর তার হাত থেকে খসে না। অনাহারে যেন ধুঁকছে সে। একেবারে শেষ অবস্থা। সেই দিন বিকেলেই রুদ্রনাথ ইহলোক ত্যাগ করে। অরাজকতার সুযোগ নিয়ে গ্রামবাসীরা যে যেমন পারল রাজকোষ লুট করল। কারণ তাদের ধারণা এই সমস্ত নারকীয় বিষয়ে রাজারও মদত ছিল। সেই পয়সায় তারা নিজেদের ধূলিস্বৎ হয়ে যাওয়া ঘর আবার নতুন করে বাঁধল। দুর্গাশঙ্কর কাউকে একবারও বাধা দেয়নি, কারণ গ্রামবাসীদের দোষ দেওয়া যায় না। বহুদিন ধরে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে এসেছে। তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত কয়েকজন লোক সাথে করে নিয়ে গিয়ে কমলা মায়ের শিকলের বন্ধন খুলে তাকে মুক্ত করল। মন্দিরের ঠিক দ্বারের কাছে ভৈরবের দেওয়া সেই কালা তন্ত্রের গণ্ডিখানাও চোখ এড়ায়নি তার। সেটাও নির্মূল করল সে। তারপর মায়ের বিগ্রহ ধরাধরি করে নদীতে ভাসানো হলো।
অবস্থা স্বাভাবিক করে দুর্গাশঙ্কর যখন গাঁ ছেড়ে রওনা দেবে দেবে করছে, তখন গাঁয়ের লোক তাকেও বেশ কিছু অর্থ দিতে চেয়েছিল তাদের এই উপকারের জন্য, কিন্তু দুর্গাশঙ্কর তা গ্রহণ করে না। তার বদলে সকলকে বলে যায়, আমায় ক্ষমা করো তোমরা, এই অর্থ আমি নিতে পারবো না। তোমাদের জন্য যে কিছু একটা করতে পারলাম, এতে যে তোমরা আমায় ভালোবাসা শ্রদ্ধা দিলে, এটাই আমার কাছে অনেক। তোমরা নিজেদের মধ্যে এমনই একতা বজায় রেখো, আর ঈশ্বরের প্রতি ভক্তি, তার প্রতি বিশ্বাস কখনোই ক্ষুণ্ণ হতে দিও না যেন। কারণ ঈশ্বরই সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং মূলে। তিনি চাইলে ফকিরকে রাজা বানাতে পারেন, আবার রাজাকে ফকির। সেই প্রমাণ তোমাদের আর চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না নিশ্চয়ই। এইবার আমায় বিদায় দাও, আমায় এখনো অনেক দূরে পৌঁছতে হবে। আমার অনেক বড় একটা কাজ এখনো বাকি। চলি হে। জয় শিব শম্ভু, জয় মা। শুনছিলেন তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প খ্যাপা ভৈরব। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিতের গল্প খ্যাপা ভৈরব। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।